একটি আন্দোলন এবং টানা ২৪ দিনের অনশন কি একটি দেশের বৃহৎ রাজনৈতিক সমীকরণকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে? যখন উচ্চ আদালত একজন আন্দোলনকারীকে তার নিজস্ব শর্তে চিকিৎসার অধিকার প্রদান করে, তখন কি তা প্রশাসনের পূর্ববর্তী পদক্ষেপের কৌশলগত পুনর্বিবেচনার কোনো ইঙ্গিত বহন করে, নাকি এটি ককরোচদের কাছে একটি বড় জয়? আমরা কথা বলছি বিশিষ্ট পরিবেশ কর্মী এবং বিজ্ঞানী সোনম ওয়াংচুকের বর্তমান পরিস্থিতি, দিল্লি হাইকোর্টের এক নির্দেশ এবং এর প্রভাব নিয়ে। সম্প্রতি ঘটনাবলী আমরা দেখেছি, বেশ কিছুদিন ধরেই সোনম ওয়াংচুক দিল্লির একটি সরকারি হাসপাতাল অর্থাৎ সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার এই চিকিৎসাধীন অবস্থাকে ঘিরে তৈরি হয়েছিল এক অভূতপূর্ব জটিলতা। অভিযোগ উঠেছিল যে হাসপাতালে তার সাথে তার পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছিল না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি নাকি নিজে হাতে চিরকুটে লিখে লিখে বাইরে থাকা তার সমর্থক এবং প্রতিবাদীদের কাছে বার্তা পাঠাচ্ছিলেন। একজন মানুষ যিনি টানা এতগুলো দিন ধরে অনশনে বসে আছেন, তার শারীরিক দুর্বলতা সত্ত্বেও এই যে মানসিক দৃঢ়তা, তা সত্যিই বিস্ময়কর। কিন্তু আজ পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। সোনম ওয়াংচুকের স্ত্রী এবং বিশিষ্ট সমাজকর্মী গীতাঞ্জলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে দিল্লি হাইকোর্ট একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশের মাধ্যমে সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো, এবার তাকে তার নিজের এবং তার পরিবারের পছন্দ মতো একটি বেসরকারি হাসপাতাল অর্থাৎ মেদান্তা হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই নির্দেশিকার গুরুত্ব কি কতটা তা বুঝতে গেলে আমাদের একটু পিছনের দিকে তাকাতে হবে। সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা বর্তমানে এমন নয় যে তিনি হাসপাতাল থেকে সরাসরি বাড়িতে বা কোনো সাধারণ পরিবেশে ফিরে যেতে পারবেন। তাকে এখনও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। কিন্তু হাইকোর্টের এই আদেশের ফলে একটি অত্যন্ত বড় মানসিক স্বস্তি পেয়েছেন তিনি এবং তার পরিবার। মেদান্তা হাসপাতালে এমন চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি থাকবেন যাদের উপর তার এবং তার পরিবারের পূর্ণ আস্থা রয়েছে। এর অর্থ হলো এখন থেকে তার উপর কোনো ধরনের প্রশাসনিক নজরদারি বা তথাকথিত ডিটেনশন এর মতো পরিস্থিতি থাকবে না। কেউ তাকে জোর করে ফোন বা ক্যামেরা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তিনি স্বাধীনভাবে তার চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এই আইনি লড়াইয়ে সোনম ওয়াংচুকের পরিবারের পাশে শক্ত হাতে দাঁড়িয়েছিলেন দেশের প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল, বাহুলী শর্মা এবং তাদের সম্পূর্ণ আইনি দল। সোনমের স্ত্রী গীতাঞ্জলি এই অসামান্য সাফল্যের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে এই আইনি জয় কিন্তু একদিনে আসেনি। আপনাদের হয়তো মনে আছে, এর আগেও গীতাঞ্জলি তার স্বামীর অধিকারের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেই সময় আদালতের সিঙ্গেল বেঞ্চ তৎক্ষণাৎ কোনো বড় ধরনের স্বস্তি বা নির্দেশ দিতে রাজি হয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির এমন কিছু বদল ঘটেছে যা আদালতকেও এই নতুন নির্দেশ দিতে এক প্রকার বাধ্য করেছে। এটি কেন্দ্রীয় প্রশাসনের জন্য ভাববার মতো বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কারণ এর আগে সরকারি আইনজীবীরা আদালতে অন রেকর্ড জানিয়েছিলেন যে সোনম ওয়াংচুকের শারীরিক সুস্থতার জন্য যা যা করা প্রয়োজন সরকার তা সবকিছুই করবে। এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই কয়েকদিন আগেই পুলিশ তাকে জোরপূর্বক সরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। কিন্তু পরবর্তীকালে পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো আসতে থাকে তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরিবারের দাবি ছিল সোনমের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই পুরো ঘটনাটি বাইরে থাকা আন্দোলনকারীদের মনে এক গভীর ক্ষোভের সঞ্চার করেছিল। এই মুহূর্তে সোনম ওয়াংচুকের অনশনের ২৪তম দিন অতিক্রান্ত হচ্ছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমরা যদি চিন্তা করি, মাত্র ২৪ ঘন্টা খাবার বা জল ছাড়া থাকলে আমাদের শরীরের কি অবস্থা হতে পারে, সেখানে একজন মানুষ টানা ২৪ দিন ধরে কোনো রকম খাদ্য গ্রহণ না করে কিভাবে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন তা কল্পনাতে। তার রক্তচাপ, শর্করার মাত্রা এবং অন্যান্য শারীরিক সূচকগুলো মারাত্মকভাবে ওঠানামা করছে। এর মধ্যেও তিনি সরকারি হাসপাতালে জোরপূর্বক কোনো চিকিৎসা বা স্যালাইন নিতে অস্বীকার করেছিলেন। তার স্পষ্ট বক্তব্য ছিল, তার ইচ্ছার বিরুদ্ধে তার শরীরে কোনো চিকিৎসা চাপিয়ে দেওয়া যাবে না। এই অদম্য মানসিক জোরই তাকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে। সিজেপি বা ককরোচ জনতা পার্টির সদস্যরা যন্তর মন্তরে তার একটি প্রতীকী বসার জায়গা বা গদি এখনও ফাঁকা রেখে দিয়েছেন। তার একটি ছবিও সেখানে রাখা হয়েছে। তারা বার্তা দিতে চেয়েছেন যে সোনম শারীরিকভাবে সেখানে উপস্থিত না থাকলেও তার আদর্শ এবং তার লড়াই তাদের মধ্যে প্রতিটি মুহূর্তে বিরাজমান। যন্তর মন্তরের বর্তমান চিত্রটি অত্যন্ত অভূতপূর্ব। আজ কোনো ছুটির দিন নয়, তবুও সেখানে তিল ধারণের জায়গা নেই। সাধারণ মানুষ, ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে জড়ো হয়েছে। এখন স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন ওঠে যে এরপর কি হতে চলেছে। মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর সোনম ওয়াংচুক কি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সুযোগ পাবেন? তিনি কি সরাসরি দেশবাসীকে জানাতে পারবেন যে তার আসল দাবিগুলো কি এবং তিনি ঠিক কি চাইছেন? সিজেপির তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে মূলত
তিনটি সুনির্দিষ্ট দাবি রাখা হয়েছিল। প্রথম দাবিটি ছিল সোনম ওয়াংচুকের ব্যক্তিগত স্বাধীনতা এবং তার চিকিৎসা সংক্রান্ত। তারা চেয়েছিলেন তাকে সরকারি হাসপাতাল থেকে মুক্তি দিয়ে তার নিজের পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। দ্বিতীয় দাবিটি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে এবং তৃতীয় দাবিটি ছিল নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কের জেরে যে সমস্ত ছাত্রছাত্রী মানসিক অবসাদে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছিলেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। প্রাথমিক পর্যায়ে প্রশাসন হয়তো ভেবেছিল যে এই দাবিগুলো সহজে মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু হাইকোর্টের নির্দেশে প্রথম এবং অন্যতম প্রধান দাবিটি বাস্তবায়িত হয়েছে। এটি আন্দোলনকারীদের জন্য এক বিশাল বড় নৈতিক জয় বলে মনে করছে তারা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছে সোনম ওয়াংচুককে যন্ত্রমন্ত্র থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার যে কৌশল প্রশাসন গ্রহণ করেছিল তার ফলাফল হয়তো তাদের আশানুরূপ হয়নি। প্রশাসন হয়তো ভেবেছিল সোনমকে সরিয়ে নিলে আন্দোলনের তীব্রতা কমে আসবে এবং পরিস্থিতি শান্ত হবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিকঠাক উল্টো। সোনম ওয়াংচুক নিজেই লিখিতভাবে জানিয়েছিলেন যে তিনি সরকারি চিকিৎসকদের দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করাতে প্রস্তুত ছিলেন। তার নিজস্ব চিকিৎসক এবং সরকারি চিকিৎসক উভয়ই তাকে পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরেই আন্দোলন এক নতুন মাত্রা পায় এবং একটি বিশাল মার্চ বা পদযাত্রার আয়োজন করা হয়, যা হয়তো আগে সেভাবে পরিকল্পনায় ছিল না। এই পুরো পরিস্থিতিতে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো চিকিৎসক সমাজের ভূমিকা। যে হাসপাতালে সোনম ওয়াংচুক ভর্তি ছিলেন সেই সফদরজং হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সরাসরি দেশের রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখেছেন। শুধু সফদরজংই নয়, দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এইমসের চিকিৎসকরাও এই বিষয়ে মুখ খুলেছেন। তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং যুক্তিপূর্ণ। তারা জানিয়েছেন যে হাসপাতাল কখনোই কোনো আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্র বা ডিটেনশন ক্যাম্প হতে পারে না। হাসপাতাল হলো রোগীদের আরোগ্য লাভের জায়গা। এখানে যে কোনো রোগীর অবাধে চিকিৎসা নেওয়ার এবং তার নিজের ইচ্ছামতো হাসপাতালে যাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। চিকিৎসকরা শুধু সোনমের হাসপাতাল পরিবর্তনের অধিকারের কথাই বলেননি, পাশাপাশি আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর যে লাঠিচার্জের ঘটনা ঘটেছে তারও একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। চিকিৎসকদের মতো একটি দায়িত্বশীল সমাজের এই ধরনের পদক্ষেপ সরকারের উপর এক বিশাল নৈতিক চাপ সৃষ্টি করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনটি যেখান থেকে শুরু হয়েছিল আবারও সেই মূল কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। প্রথম দাবিটি পূরণ হওয়ার পর এখন স্বাভাবিকভাবেই দ্বিতীয় এবং তৃতীয় দাবির প্রতি নজর ঘুরবে সবার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্যের যে দাবি উঠেছে তা নিয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়। এই আন্দোলনের ফলে দেশের ছাত্র এবং যুব সমাজের মধ্যে যে ঐক্য দেখা গেছে তা যে কোনো গণতান্ত্রিক দেশের জন্য একটি বড় বার্তা। রাজপথে হাজার হাজার যুবকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে দেশের তরুণ প্রজন্ম তাদের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন। অন্যদিকে সংসদীয় রাজনীতিতেও এর প্রভাব করেছে। বিরোধী দলগুলো এই ইস্যুটিকে সামনে রেখে সংসদে সরব হয়েছে এবং এর ফলে সংসদের স্বাভাবিক কাজকর্ম বারবার ব্যাহত হচ্ছে। প্রশাসনের শীর্ষস্তরে থাকা নেতৃবৃন্দ এখন এই নিয়ে চিন্তাভাবনা করছে। যে কোনো গণতান্ত্রিক সরকারের কাছেই জনগণের দাবি শোনা এবং তার প্রতি সহানুভূতিশীল হওয়া কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি একটি সুস্থ গণতন্ত্রের পরিচয়। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন বিষয়টিকে যদি সংবেদনশীলতার সাথে বিচার করা হয় তবে একটি সুষ্ঠু সমাধান বেরিয়ে আসতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য প্রদান করা কোনো অসম্ভব কাজ নয়। রাজ্য বা কেন্দ্র যে কোনো সরকারই এই মানবিক পদক্ষেপ নিতে পারে। পাশাপাশি প্রশাসনিক রদবদল বা পদত্যাগের মতো বিষয়গুলো রাজনৈতিক প্রতিক্রিয়ারই একটি সাধারণ অংশ। সোনম ওয়াংচুক এখনও তার অনশন ভঙ্গ করেননি। দীর্ঘ 24 দিনের অনশন তার শরীরের উপর যে গভীর প্রভাব ফেলেছে তা থেকে তাকে দ্রুত সুস্থ করে তোলা এখন সবচেয়ে জরুরি। মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর তিনি হয়তো সেই সুযোগ পাবেন, কিন্তু মূল সমস্যাগুলোর সমাধান না হলে এই আন্দোলন থামবে না বলে জানিয়ে দিয়েছেন তারা। এখন বল প্রশাসনের কোর্টে, তারা কি এই পরিস্থিতিকে একটি সুযোগ হিসেবে দেখে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসবে, নাকি অন্য কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে? এদিকে গতকাল ছাত্রদের চলো সংসদ অভিযানকে ঘিরে যে লাঠিচার্জের ঘটনা ঘটেছিল তাতে এক পড়ুয়া লাঠিচার্জের জেরে আহত হয়েছিলেন এবং পরে তার মৃত্যু হয় বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়। যদিও পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এখন অনেক মিথ্যা খবর প্রকাশ করা হয়। এই দাবি সম্পূর্ণ ভুল এবং এটি ভিত্তিহীন। এই সমগ্র ঘটনা প্রবাহকে আপনারা কিভাবে দেখছেন? প্রশাসনের আগামী পদক্ষেপ কি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।